এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে। মেজর ডালিম সামনে আসছেন, ভাষণ দিচ্ছেন। আপনার তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব, সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা। আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনাপ্রধান। হ্যাঁ, কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে? আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল? হ্যাঁ, বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা। আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনাপ্রধান। হ্যাঁ, কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে? ওয়াকার সাহেব, আপনি পারেন দিতে? তারা দরকার হলে প্রফেসর ইউনূসের কাছে যাবে, শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে, আপনার কাছে কেন নিরাপত্তার জন্য? আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল? হ্যাঁ, যে জন্য আপনার কাছে যাইতেই হবে। আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনূসের কাছেও গেছিল, এই যে দেখেন, আবার আপনার কাছে গেছে কেন জানেন? গপ্পগি একটা। একটা গল্প বলি। ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের বাসায়। তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের চাটতে যায়, তাই পাকিস্তানি সেনা অফিসারদের চাটতো। আবার 16 ডিসেম্বর হইলো সে একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো, মানে পাওয়ারের আর কি, বুঝছাও? তো আপনার পাশে যে দুইজন আছে না, আপনার এখন হোগা চাটতে গেছে, তারা হাসিনারও হোগা কেমনে চাটছে দেখেন। এডিটর সাহেব দেখান একটু। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে, তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। আবারও গান হবে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার রক্ত টকবগি উঠেছে। শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয়, সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায়। আমার আপার জন্য দোয়া করবেন। আমি শুধু মানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এই বিজনেস কমিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব, 13 মিনিটে চলে গেছি। এটা করলো কে বলেন? শেখ হাসিনা, আমাদের মা জননী শেখ হাসিনা। কখনো বোন, কখনো মা। যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি, কখনো খালি হাতে ফিরে যাই নাই। হ্যাঁ, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, হাসিনা। আমার রক্ত গরম হয়ে গেছে এখন। যাই হোক, এবার সবার প্রসঙ্গে আসি। কেমন আলোচনা হয়েছে? এই সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন, যা বোঝা গেছে আর কি। আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন, কিন্তু বিষয়গোষ্ঠীর সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে। সেনা প্রধান মানে ওয়াকার সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি, আমি এক এক করে কইতেছি, আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে। উনি কইছেন, 1 নাম্বার, সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে। আচ্ছা ওয়াকার সাহেব, এই সিদ্ধান্ত কি আপনি নেবেন? এই সিদ্ধান্ত সেনাপ্রধান নেবে না, আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন। একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল, ডিবি, এনএসআই, ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন। এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে। কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়া দেয়, বুঝছাও? এটা বন্ধ করেন, নিষেধ করিচ্ছি, বন্ধ করেন। সব কয়া দেবো কিন্তু কি কি করিচ্ছেন। তাইলে বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দেবেন না। বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কার কাছে কত টাকা যাচ্ছে সেটা একটা হিসাব পাইছি, ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না, কিন্তু কয়া দেবো, নাম ধরে ধরে কয়া দেবো। দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনার পদধূলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে, তাদেরকে ক্ষমা করা হবে না। যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন, ক্ষমা করা হবে না। অত সোজা না, বুঝছাও? এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে, বিজয়ী বা পরাজিত হয়েছে, টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে, এরা গণশত্রু। গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের পাশার চামড়া তুলে ফেলবো। 2 নাম্বার, আপনি কইছেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রোপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে। ওয়াকার সাহেব, এটা তো খুনি পলাতক হাসিনার জয় পলকের ব্যারাম। হ্যাঁ, এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনারা নিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঙ্কা করে ভ্যাকসিন দেয় জানেন তো। আজকে আর দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি ওয়াকা সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। তো ওই আপনি মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না, আপনারা বড় করে গালি দিতে পারবো। যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন ক্যাঙ্কা গালি দিছিলাম, মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, বাধ্য করেন কেন গালি দিতে মিয়া? জেডে রাখেন ওয়াকারুজ্জামান, কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষোদ্গার করবেন না, কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে, সাবধান হয়ে যান। ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে। আপনার শেখ পরিবার, আপনি তো শেখ পরিবারের জামাই, আপনি শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে, এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা একটা পণ্যে পরিণত করছে। ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায়। 3 নাম্বার, আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে। অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা সামনে নিয়ে যেতে হবে। সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে, কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে। সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বহিঃশত্রুর আক্রমণের হুমকি, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না, এটা আপনার কাজ না। আপনি সিভিল লাইনে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘটনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন। ইন্ডিয়ার সাথে খুনি হাসিনা যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন। মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মোশাররফের মতো জয় বাংলা হয়ে যাবেন। 4 নাম্বার, আপনি কইছেন সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমি এই আলোকে আলোচ্য সবার পুরো বিবরণ পর্যালোচনা এবার উপর মন্তব্য করব। 1 নাম্বার, আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে, আলোচনা আসছে। তো সেনাপ্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আর্মি নিছে, আমরা আহতদের চিকিৎসায় 400 জনের চিকিৎসার ব্যবস্থা করব 300 সিএমএইচ এবং 100 কর্মী টোলাতে। 2 নাম্বার, একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না। দুনিয়ার কোনো দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না। যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে। আমরা সৈনিক হিসেবে প্রশিক্ষিত, পুলিশ হিসেবে না। পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না, তাদের অধীনে সেনাবাহিনীর কাজ করা উচিত না। আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনহেড টু সিভিল পাওয়ারে সবসময় ম্যাজিস্ট্রেট থাকে না, তাদেরকে সময়মতো পাওয়া যায় না। পরবর্তীতে সেনা মোতায়েন হলে আমাদেরকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পাঠানো হয়। আমি একটা বোকার মতো প্রশ্ন করি, তা আর্মি অফিসাররা কি বোঝেন না 2014 সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে? নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা। কিন্তু যখন দেশে ভোট হয় না, নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয়, তারা দেশ চালায় এবং তাদের অধীনে আর্ম ফোর্সেসকে কাজ করতে হয়, তখন জনগণের সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না। আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আমি 2018 সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম, আবারও দেখাই। হ্যাঁ, ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আওয়ামী লীগ এসে পিটাইছে, বাইর করে দিচ্ছে, তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে। সশস্ত্র বাহিনী ক্যাঙ্কা করে পালায়, দেখেন। এই পুরো আয়োজনে বাংলাদেশের পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসনামলে রক্ষী বাহিনীর মতো নেতৃত্বের আসনে, ওরাই ছিল সুপ্রিম ফোর্স। সেই জন্যই শেখ হাসিনা পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকুরিরত একদল গুন্ডা, ডাকাত এবং সন্ত্রাসী। বেনজিরের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে এমন পুলিশ অফিসারের সংখ্যা 500-র বেশি। এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে। আজিজের মতো কুখ্যাত জঘন্য সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর, বিভিন্ন প্রজেক্ট পরিচালনাকারী কর্মকর্তা, ডিজিএফআই, র্যাব সহ ডাকাতি করা যায় এমন পদগুলোতে বসে কাজ করা যায় প্রায় 60 থেকে 65 জন জেনারেল 100 কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হয়েছে। এই 60 থেকে 65 জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি। আমরা এটা মর্যাদা দেওয়া হচ্ছে, মেজর ডালিম সামনে আসছেন, ভাষণ দিচ্ছেন। দেখুন, একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, তিনি একটা ইন্টারভিউ দিলেন
আরেকজনের সাথে, এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না, বদলায়নি। একজন মেজর ডালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে, সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না। ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর, ইতিহাস তো বদলাতে পারেনি, ইতিহাস কখনো বদলাবে না। আর কিছু লোকের কাছে তো মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে, যারা বঙ্গবন্ধুকে চায়নি, দেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তান চেয়েছিল, তারা তো মেজর ডালিম, আপনার তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব। সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তারা একজন মেজর ডালিম কি বললে কিছু পায় না। হাসান সাহেব, তার মানে আপনার কথা এটা পরিষ্কার, আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শেখ হাসিনা, আপনি, ওবায়দুল কাদের এবং যারা আছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন, সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন, যদি নির্বাচন হয়। আমরা চাই দেশটা ভালো থাকুক, কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন, নির্যাতন, এটি বন্ধ হোক, আমরা চাই এটি বন্ধ হওয়া প্রয়োজন। এবং তারা এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ডু অর ডাই সিচুয়েশন অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না, আমরা দেশ ভালো থাকুক, দেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেটির মাধ্যমে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে, সেটি যেই দলেই হোক, আমরা সেটিকে স্বাগত জানাই। আমরা চাই দেশ ভালো থাকুক। এবং আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ হেট্রেড বাংলাদেশে প্রচুর হয়েছে। এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন। যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে, আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসছে না, এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না। সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না। কারোর সাথে সামাজিক সম্পর্ক হলো, তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয়। এটি তো রাজনীতিতে হওয়া উচিত না। আমরা যে যার দল করব, আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব, এবং দিন শেষে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে থাকবো। এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না, আরেক দলের বিয়ে শাদীতে যাওয়া যাবে না, আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না, আরেক দলের সাথে বসা যাবে না, ছবি তোলা যাবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে ঠেঙ্গিয়ে আপনার এলাকা ছাড়া করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এই যে সংস্কৃতি, এটি তো কোনো দেশের জন্য কখনো ভালো নয়। এই জায়গা থেকে দেশকে বের করে আনতে হবে। সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করব, আমরা একে অপরের সমালোচনা করব, কিন্তু আমরা একই সাথে সবার সামাজিক সম্পর্ক থাকবে। এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার, রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। কেউ বলছে, আমার দুটো প্রশ্ন আছে, কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা, বাংলাদেশ হয়তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে। দেখুন, সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই, কারণ যে পরিস্থিতি, কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে? কোন সভ্য সমাজে একটি কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয়, মানুষ প্রতিবাদ করবে না? সেটি কি কোনো সভ্য সমাজে হওয়া উচিত নয়। আমাদের দেশে মানুষকে, পুলিশকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।